তো আজ আমরা লিম্ফের কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। তো লিম্ফ সম্পর্কে জানার আগে আমাদের একটু ব্লাড সম্পর্কে জানতে হবে। তোমরা জানো যে ব্লাডের দুটো কম্পোনেন্ট থাকে, ব্লাডের যে জল পোর্শনটা সেটাকে প্লাজমা বলে, এবং তাছাড়া থাকে ব্লাড সেল। তিন ধরনের ব্লাড সেল থাকে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। তো সাপোজ এটা ব্লাডের যে প্লাজমা পোর্শনটা, জল পোর্শনটা, তার ভিতরে যে বিভিন্ন ব্লাড যে সেলগুলো, যেমন এই ধরো আরবিসি, বিভিন্ন টাইপের ডাব্লিউবিসি, প্লেটলেট, এইগুলো সব প্লাজমার মধ্যে থাকে। তো ব্লাড সম্পর্কে জানা হয়ে গেল। এবার বললাম যে ডিফারেন্ট টাইপ অফ ডাব্লিউবিসি। তো এটা আমরা একটু জানি যে ডাব্লিউবিসি টোটাল 5টা টাইপ আছে: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। এর ভিতরে লিম্ফোসাইট এবং মনোসাইটটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমাদের যে লিম্ফের ভিতরে এই লিম্ফোসাইট এবং মনোসাইট, এই দুটো ডাব্লিউবিসি প্রেজেন্ট থাকে। এরপরে আমরা একটু জানবো সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে, এটাও লিম্ফের সাথে রিলেটেড। তো এটা হলো আমাদের লাংস, এটা হলো আমাদের হার্ট, এবং এটা হলো আমাদের বডির সেল। যে কোনো সেল হতে পারে। অ্যাকচুয়ালি হার্ট যখন ব্লাড পাম্প করে তখন সারা বডিতে কি হয়, ব্লাডটা ছড়িয়ে প্রত্যেকটা বডি সেলে সেলে পৌঁছে যায়। তো এটা তেমনই বডির কোনো একটা সেল। এইবার যখন আমরা শ্বাস নিই, ইনহেল করি, তখন কি হয়, অক্সিজেনটা এখান থেকে লাংসের মধ্যে ঢোকে। সেই অক্সিজেন এখান থেকে পালমোনারি ভেন দিয়ে সেই অক্সিজেনটা লেফট অ্যাট্রিয়ামে পৌঁছে যায়। লেফট অ্যাট্রিয়াম থেকে সেই অক্সিজেন লেফট ভেন্ট্রিকলে পৌঁছায়, এবং সেখান থেকে সেই অক্সিজেন আর্টারি দিয়ে আলটিমেটলি আর্টেরিওল হয়ে ক্যাপিলারিস হয়ে আলটিমেটলি সেলে অক্সিজেন পৌঁছে যায়। তাহলে এইভাবে সেলে অক্সিজেন পৌঁছে গেল। এবার ধরো তুমি আজকে খাবার খেয়েছো, সাপোজ আমরা যখন কার্বোহাইড্রেট খাবার খাই, কার্বোহাইড্রেট ফুডের ভিতরে কি হয়, গ্লুকোজ থাকে। আবার প্রোটিন ফুডের ভিতরে অ্যামিনো অ্যাসিড থাকে। তো এই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলো আমাদের ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড ভেসেল দিয়ে এটাও আমাদের সেলে সেলে চলে আসে। তো সেলে একদিকে যেমন এখান থেকে এইভাবে অক্সিজেনটা পৌঁছে গেছে, ঠিক একইভাবে সেলের ভিতরে গ্লুকোজ পৌঁছে গেছে। এই গ্লুকোজের সাথে অক্সিজেনের রিয়াকশন করে এখান থেকে এনার্জি এবং তার সাথে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তার মানে গ্লুকোজের সাথে অক্সিজেন রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জি তৈরি। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড বডির জন্য হার্মফুল। এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে ক্যাপিলারিস হয়ে, ভেনিউল হয়ে, ভেনা কাভা হয়ে এই কার্বন ডাইঅক্সাইড রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসে। সেখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড যায় রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড পালমোনারি আর্টারি হয়ে, লাংস হয়ে কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে যায়, বডির বাইরে বেরিয়ে যায়। তাহলে প্রথমে অক্সিজেন বডির ভিতরে ঢুকলো, তাই তো, গ্লুকোজের সাথে রিয়াকশন হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এবং সেই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে আবার বডির বাইরে, আমরা যখন এক্সেল করলাম তখন বডির বাইরে বেরিয়ে গেল। তো এইভাবে আমাদের সার্কুলেটরি পাথওয়ে কাজ করে। এবং হার্ট থেকে যে সমস্ত পাইপলাইন দূরে যায় তাদেরকে আমরা আর্টারি বলি, এবং যারা হার্টের কাছে আসে, যেমন এই দুটো, এদেরকে আমরা কি বলি, ভেন বলি। যদিও এখানে দরকার নেই, তা আমরা একটু জেনে রাখি। তো এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইডটাতে, খুব ইম্পর্টেন্ট। যে ধরো এই যে অক্সিজেনটা, সেটা এইভাবে এসে অক্সিজেনটা তো এই সেলের ভিতরে ঢুকে গেল, এবং এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেটা এখান থেকে গিয়ে সেটা বেরিয়ে গেল। কিন্তু এই সেলের সাথে এই সমস্ত ব্লাড ভেসেল থেকে এই যে এক্সচেঞ্জগুলো কি করে হয়, এটা একটু আমাদের বুঝতে হবে। ব্যাপারটা হলো, সাপোজ এটা ব্লাডের ভেসেলটা, এর ভিতর থেকে ব্লাড ফ্লো করছে, এর ভিতর থেকে অক্সিজেনটা বেরিয়ে সেলের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেটাও এখান থেকে ব্লাড ভেসেলে ঢুকে যাচ্ছে। কিন্তু এই ব্লাড ভেসেলের সাথে এই সেলের ডিরেক্ট কোনো কানেকশন নেই, ডিরেক্ট কন্ট্যাক্ট কখনো ব্লাড ভেসেলের সাথে সেলের হয় না। অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের থেকে আলটিমেটলি অক্সিজেনটা বেরিয়ে এইখানে আসে, এখান থেকে সেলের ভিতরে ঢুকে যায়। এই জন্য আমাদের এই সিস্টেমকে কি বলা হয়, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলা হয়। কারণ ব্লাডের সাথে কখনোই আমাদের সেলের ডিরেক্ট কন্ট্যাক্ট হয় না। তো এইবার যখন এই ধরনের এক্সচেঞ্জগুলো হয়, এখান থেকে ধরো বিভিন্ন সাবস্টেন্স যখন এক্সচেঞ্জ হচ্ছে, ধরো O2 যাচ্ছে, বিভিন্ন নিউট্রিয়েন্ট যাচ্ছে, এই এক্সচেঞ্জের সময় আমি বলেছিলাম ব্লাডের যে জল পোর্শনটা সেটাকে কি বলে, প্লাজমা। সেই যে প্লাজমাটা, সেই কিছু প্লাজমা এই জায়গাগুলোতে চলে আসে, মানে কিছুটা প্লাজমা ওখান থেকে বেরিয়ে সেই প্লাজমাটা কোথায় চলে আসে, এই জায়গাগুলোতে চলে আসে। এটা কি একটা সেল, এটা একটা সেল। তাহলে দুটো সেলের মাঝখানের এই জায়গাটাকে কি বলে, ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে ব্লাডের যে প্লাজমাটা সেটা কোথায় চলে আসলো, এই ইন্টারস্টিশিয়াল স্পেসে প্লাজমাটা চলে আসলো। তো যখন ব্লাডের মধ্যে ছিল তখন এটাকে বলে প্লাজমা, কিন্তু সেই প্লাজমাটা যখন এই ইন্টারস্টিশিয়াল স্পেসে আসে তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। বোঝা গেছে? তো চলো আমরা পরের একটা স্লাইডে যাই।
তো এখানে আমি ধরলাম যে আমার লেফট এট্রিয়ামে ধরো 100 ml ব্লাড আছে। এই 100 ml ব্লাড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে গেল এবং সেই 100 ml ব্লাড এখান থেকে আর্টারি দিয়ে বেরিয়ে বডিতে সাপ্লাই হওয়ার জন্য চলে গেল। এবং এই যাওয়ার সময় নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জের সময় আমি ধরলাম যে 30 ml মানে 30 ml ব্লাড, 30 ml মানে প্লাজমা, সেটা এখানে ট্র্যাপড হয়ে গেল, এখানটাতে আটকা পড়ে গেল, এখানে বেরিয়ে আসলো। তাহলে 100 ml এসছিল, তার থেকে 30 ml এখানে থেকে গেল, তাহলে বাকি যে 70 ml সেই 70 ml ফেরত গেল। এবং এইখান থেকে ভেন হয়ে সেই 70 ml কোথায় ফেরত আসবে? হার্টে ফেরত আসবে। কিন্তু আমি 100 ml ব্লাড পাঠিয়েছি আর আমার ফেরত আসছে কত? 70 ml। বাকি 30 ml কোথায়? ইন্টারস্টিশিয়াল স্পেসে ট্র্যাপড হয়ে গেছে, আটকা পড়ে গেছে। এবার এটা যদি হয় তাহলে আমার ব্লাডের যে প্লাজমাটা সেটা কন্টিনিউয়াসলি কি হবে? কমে যাবে এবং আমার সেলের ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড জমে, মানে আমাদের শরীরে আস্তে আস্তে জল জমতে শুরু করবে। কিন্তু এটা তো হয় না। কেন হয় না? কারণ এই যে ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডটা আছে, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা এখান থেকে এই যে কিছু ক্যাপিলারিস আছে, দেখতে পাচ্ছ লিম ক্যাপিলারিস, এই লিম ক্যাপিলারিসের ভিতরে কি হয়? এই ফ্লুইডটা কালেক্ট হয়ে যায় এবং লিম ক্যাপিলারিস জুড়ে তৈরি করে লিম ভেসেল, সেই লিম ভেসেলের ভিতরে আলটিমেটলি গিয়ে এটা কোথায় ফেরত যায়? ভেনে ফেরত চলে যায়। তাহলে এইখান থেকে যখন প্লাজমাটা বেরিয়ে এখানে আসলো, তার নাম হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা যখন এর মধ্যে কালেক্ট হলো লিম ক্যাপিলারিসের ভিতরে, তখনই তার নাম হয়ে গেল কি? লিম্ফ। তো এইভাবেই হচ্ছে লিম্ফের অরিজিন হয়। তো আমরা ধরলাম যে 100 ml ব্লাড এখান থেকে এসেছিল, হার্ট থেকে 100 ml ব্লাড আসলো, এসে সেই 100 ml ব্লাড এইখান থেকে যেতে গিয়ে 30 ml এখানে ট্র্যাপড হয়েছিল, সেই 30 ml এখানে এখন ঢুকে গেল এবং 70 ml এখান থেকে আসলো। এই 30 ml এই 70 ml এর সাথে মিশে আলটিমেটলি এই 100 ml ব্লাড আবার কোথায় ফেরত গেল? হার্টে ফেরত চলে গেল। তো লিম্ফের তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা বুঝতে পারছি যে লিম্ফ হচ্ছে ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডটা থাকে সেটা ড্রেনেজ করে সেটা আমাদের ভেনের কাছে ফেরত নিয়ে যায়। তো আমি কনসেপ্টটা আর একবার বলছি, এই ছবির মধ্যে আঁকা আছে। দেখো, প্রথমে যখন ব্লাডের যে জলটা সেটাকে বলে প্লাজমা। কখন? যখন সেটা ব্লাড ভেসেলের ভিতরে থাকে। সেই ব্লাড ভেসেল থেকে সেই জলটা যখন বেরিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে আছে তখন সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা যখন এই লিম্ফ ক্যাপিলারিসের মধ্যে কালেক্ট হয় তখন তার নাম হয়ে যায় কি? লিম্ফ। তাহলে একই জিনিসের প্রথমে নাম ছিল প্লাজমা, এখানে যখন ইন্টারস্টিশিয়াল স্পেসে গেল তার নাম হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এবং এখান থেকে যে সকল আস্তে আস্তে লিম্ফ ক্যাপিলারিসের মধ্যে কালেক্ট হলো তখন তার নাম হয়ে যাচ্ছে লিম্ফ। তাহলে লিম্ফের একটা ইম্পর্টেন্ট কাজ হলো এটা ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডটা আছে সেটার ড্রেনেজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকেন্ড কাজটা হলো, সেটা বলার আগে আরেকটা জিনিস বলি, যে যখন এখান থেকে প্লাজমাটা উস করে এখানে আসে তখন কিছু ব্লাডের সেল, বিশেষ করে লিম্ফোসাইট মনোসাইটও এখান থেকে বেরিয়ে আসে এবং সেই লিম্ফোসাইট মনোসাইট এখান থেকে লিম্ফ ক্যাপিলারিসের মধ্যে ঢুকে পড়ে। তো লিম্ফোসাইট মনোসাইট একটু আগে বলেছিলাম যে ডাব্লিউবিসির পার্ট, তাই তো? ডাব্লিউবিসির 5 ধরনের ডাব্লিউবিসির মধ্যে এটা দুটোটাই। তো তাহলে লিম্ফের ভিতরে অ্যাকচুয়ালি এই ডাব্লিউবিসিও তুমি কি করবে? লিম্ফের ভিতরে পাবে। এবং ডাব্লিউবিসি কিসের কাজে হেল্প করে? ডাব্লিউবিসি আমাদের ইমিউনিটিতে হেল্প করে, তাই তো? তো সেই জন্য লিম্ফের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো লিম্ফ আমাদের ইমিউনিটিতেও হেল্প করে। এবং আমাদের বডির ভিতরে যেমন আর্টারি সিস্টেম আছে, চতুর্দিকে যেমন আর্টারি ছড়িয়ে গেছে, তারপর চতুর্দিক থেকে যেমন হার্টে ফেরত আসে ভেনের সিস্টেম আছে, ঠিক একইভাবে আমাদের বডির ভিতরে লিম্ফেটিক ভেসেলও আছে। এই লিম্ফেটিক ভেসেলের মধ্য দিয়ে সারা বডির যে লিম্ফের চ্যানেলগুলো সেগুলো আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে ড্রেনেজ করে তোমার ফাইনালি ভেনের কাছে ফেরত নিয়ে আসে। এবং এই লিম্ফ অ্যাকচুয়ালি আমাদের ইমিউনিটিতেও হেল্প করে, যেহেতু এর ভিতরে দুটো ডাব্লিউবিসি লিম্ফোসাইট ও মনোসাইট থাকে, তো এটা আমাদের ইমিউনিটিতেও হেল্প করে। তো এটা আমরা ক্লাস 12-এ এটা একটা চ্যাপ্টার আছে ইমিউনিটি, হেলথ অ্যান্ড ডিজিজের ভিতরে ইমিউনিটি পোর্শন, সেখানে এটা আমরা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো ফাইনালি আমরা একটুখানি লিম্ফের কম্পোনেন্টটা দেখে নিই। লিম্ফের ভিতরে দেখো দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে সেলুলার সাবস্টেন্স আর একটা হচ্ছে আদার সাবস্টেন্স। তো এই যে সেলুলার সাবস্টেন্স এর ভিতরে মেইনলি থাকে লিম্ফোসাইট এবং মনোসাইট, এক্ষুনি বলা হলো। আর আদার সাবস্টেন্সের ভিতরে অর্গানিক ইনঅর্গানিক দু ধরনের সাবস্টেন্সই থাকে। অর্গানিকের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ইনটু সাবস্টেন্স এগুলো থাকে, এবং ইনঅর্গানিকের ভিতরে কিছু আয়ন যেমন ক্লোরিন, ফসফরাস, ক্যালসিয়াম এগুলো প্রেজেন্ট থাকে। তো আশা করি তোমরা লিম্ফের যে কনসেপ্টটা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা একবার এনসিইআরটি বই থেকে চোখ বুলিয়ে নাও, আশা করি তোমাদের পুরো টপিকটাই কভার হয়ে যাবে।